একটি বাংলার গ্রাম, একটি হাট, আর এক অসাধারণ নারীর নীরব দৃঢ়তা। সমাজের চোখের আড়ালে গড়ে ওঠে ক্ষমতা, সম্মান আর সংকল্পের গল্প। এই হাট শুধু বেচা কেনার নয়, এ এক আত্মমর্যাদা ও কর্তৃত্বের প্রতীক। এই গল্পের পথে আপনাকে স্বাগতম। শুরু হচ্ছে বউ ঠাকুরানীর হাট। বিজন পথ দিয়া বিদ্যুৎ বেগে যুবরাজ অশ্ব ছুটাইয়া চলিয়াছেন। অন্ধকার রাত্রি, কিন্তু পথ দীর্ঘ সরল প্রশস্ত বলিয়া কোনো ভয়ের আশঙ্কা নাই। স্তব্ধ রাত্রে অশ্বের খুরের শব্দে চারিদিক প্রতিধ্বনিত হইতেছে। দু একটি কুকুর ঘেউ ঘেউ করিয়া ডাকিয়া উঠিতেছে, দু একটা শৃগাল চকিত হইয়া পথ ছাড়িয়া বাঁশঝাড়ের মধ্যে লুকাইতেছে। আলোকের মধ্যে আকাশের তারা ও পথপ্রান্তস্থিত গাছে জোনাকি। শব্দের মধ্যে ঝিঁঝি পোকার অমিশ্রাম শব্দ। মনুষ্যের মধ্যে কঙ্কাল অবশেষ একটি ভিখারি বৃদ্ধা গাছের তলায় ঘুমাইয়া আছে। 5 ক্রোশ পথ অতিক্রম করিয়া যুবরাজ পথ ছাড়িয়া একটা মাঠে নামিলেন। অশ্বের বেগ অপেক্ষাকৃত সংযত করিতে হইল। দিনের বেলায় বৃষ্টি হইয়াছিল, মাটি ভিজা ছিল, পদে পদে অশ্বের পা বসিয়া যাইতেছে। যাইতে যাইতে সম্মুখের পায়ে ভর দিয়া অশ্ব 3 বার পড়িয়া গেল। শ্রান্ত অশ্বের নাসারন্ধ্র বিস্ফারিত, মুখে ফ্যান, পশ্চাতের পদদ্বয়ের ঘর্ষণে ফ্যান জন্মিয়াছে। পঞ্জরের ভিতর হইতে একটা শব্দ বাহির হইতেছে, সবাঙ্গ ঘর্মে প্লাবিত। এদিকে দারুণ গ্রীষ্ম, বাতাসের লেশমাত্র নাই। এখনো অনেকটা পথ অবশিষ্ট রহিয়াছে। বহুতর জলা ও চষা মাঠ অতিক্রম করিয়া যুবরাজ অবশেষে একটা কাঁচা রাস্তায় আসিয়া উপস্থিত হইলেন। অশ্বকে আবার দ্রুত বেগে ছুটাইলেন। একবার তাহার স্কন্ধ চাপড়াইয়া উৎসাহ দিয়ে ডাকিলেন, সুগ্রীব। সে চকিত একবার কান খাড়া করিয়া বড় বড় চোখে বঙ্কিম দৃষ্টিতে প্রভুর দিকে চাহিল। একবার গ্রীবা বাঁকাইয়া রেশাধ্বনি করিল ও সবলে মুখ নামাইয়া রাস শিথিল করিয়া লইল ও গ্রীবা নত করিয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিতে লাগিল। 2 পার্শ্বের গাছপালা চোখে ভালো দেখা যাইতেছে না। আকাশে চাহিলে মনে হইতেছে যেন দলে দলে নক্ষত্রেরা অগ্নিস্ফুলিঙ্গের মতো সবেগে উড়িয়া যাইতেছে। এবং সেই স্তব্ধ বায়ু, আকাশে বায়ু তরঙ্গিত হইয়া কানের কাছে শাঁ শাঁ করিতে লাগিল। রাত্রি যখন 3য় প্রহর, লোকালয়ের কাছে শৃগালেরা যখন প্রহর ডাকিয়া গেল, তখন যুবরাজ শিমুলতলির চটির দুয়ারে আসিয়া দাঁড়াইলেন। তাহার অশ্ব তৎক্ষণাৎ গতজীবন হইয়া ভূমিতে পড়িয়া গেল। নামিয়া তাহার পিঠ চাপড়াইলেন, তাহার মুখ তুলিয়া ধরিলেন। সুগ্রীব বলিয়া কতবার ডাকিলেন, সে আর নড়িল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া যুবরাজ দ্বারে গিয়া আঘাত করিলেন। বারবার আঘাতের পর চটির অধ্যক্ষ দ্বার না খুলিয়া জানালার মধ্য দিয়া কহিল, এত রাত্রে তুমি কে গো? দেখিল একজন সশস্ত্র যুবক দ্বারে দাঁড়াইয়া। যুবরাজ কহিলেন, একটা কথা জিজ্ঞাসা করিব, দ্বার খোলো। সে কহিল, দ্বার খুলিবার আবশ্যক কি? যাহা জিজ্ঞাসা করিবার আছে জিজ্ঞাসা করো না। যুবরাজ জিজ্ঞাসা করিলেন, রায়গড়ের রাজা বসন্ত রায় এখানে আছেন? সে কহিল, আগে সন্ধ্যের পর তাহার আসিবার কথা ছিল, কিন্তু এখনো আসেন নাই। আজ বোধ করি তাহার আশা হইল না। যুবরাজ 2টি মুদ্রা লইয়া শব্দ করিয়া কহিলেন, এই লও। সে তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া দ্বার খুলিয়া মুদ্রা 2টি লইল। তখন যুবরাজ তাহাকে কহিলেন, বাপু, আমি একবারটি তোমার চটি অনুসন্ধান করিয়া দেখিব কে কে আছে। চটিরক্ষক সন্দিগ্ধভাবে কহিল, না মহাশয়, তাহা হইবে না। উদয়াদিত্য কহিলেন, আমাকে বাধা দিও না, আমি রাজবাটির কর্মচারী, 2 জন অপরাধীর অনুসন্ধানে আসিয়াছি। এই কথা বলিয়াই তিনি প্রবেশ করিলেন। চটিরক্ষক তাহাকে আর বাধা দিল না। তিনি সমস্ত অনুসন্ধান করিয়া দেখিলেন, না বসন্ত রায়, না তাহার অনুচর, না কোনো পাঠানকে দেখিতে পাইলেন। কেবল 2 জন সুপ্তথিতা প্রৌঢ়া চেঁচাইয়া উঠিল, আ মরণ, মিনসে এমন করিয়া তাকাইতেছিস কেন? চটি হইতে বাহির হইয়া পথে দাঁড়াইয়া যুবরাজ ভাবিতে লাগিলেন। একবার মনে করিলেন যে ভালোই হইয়াছে, হয়তো আজ দৈবক্রমে তিনি আসিতে পারেন নাই। আবার মনে করিলেন, যদি ইহার পূর্ববর্তী কোনো চটিতে থাকেন ও পাঠানেরা তাহার অনুসন্ধানে সেখানে গিয়া থাকে। এইরূপ ভাবিতে ভাবিতে সেই পথ বাহিয়া চলিতে লাগিলেন। কিয়দ্দূর গিয়া দেখিলেন যে বিপরীত দিক হইতে একজন অশ্বারোহী আসিতেছে। নিকটে আসিলে কহিলেন, কেও, রতন নাকি? সে অশ্ব হইতে তৎক্ষণাৎ নামিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, আগে হ্যাঁ যুবরাজ, আপনি এত রাত্রে এখানে যে? যুবরাজ কহিলেন, তাহার কারণ পরে বলিব, এখন বলো তো দাদা মহাশয় কোথায় আছেন? আগে তাহার তো চটিতেই থাকিবার কথা। সে কি, সেখানে তো তাহাকে দেখিলাম না। সে অবাক হইয়া কহিল,
30 জন অনুচর সমেত মহারাজ যশোর উদ্দেশ্যে যাত্রা করিয়াছেন। আমি কার্যবশত পিছাইয়া পড়িয়াছিলাম। এই চটিতে আজ সন্ধেবেলায় তাহার সহিত মিলিবার কথা। পথে যেরূপ কাদা, তাহাতে পদচিহ্ন থাকিবার কথা, তাহাই অনুসরণ করিয়া আমি তাহার অনুসন্ধানে চলিলাম। তোমার ঘটক লইলাম, তুমি পদব্রজে আইসো। বিজনপথের ধারে অশ্বত্থ গাছের তলায় বাহকশূন্য ভূতলস্থিত এক শিবিকার মধ্যে বৃদ্ধ বসন্ত রায় বসিয়া আছেন। কাছে আর কেহ নাই, কেবল একটি পাঠান শিবিকার বাহিরে। একটা জনকোলাহল দূরে মিলাইয়া গেল। রজনী স্তব্ধ হইয়া গেল। বসন্ত রায় জিজ্ঞাসা করিলেন, খাঁ সাহেব, তুমি যে গেলে না? পাঠান কহিল, হুজুর, কি করিয়া যাইব? আপনি আমাদের ধনপ্রাণ রক্ষার জন্যে আপনার সকল অনুচরগুলিকেই পাঠাইলেন। আপনাকে এই পথের ধারে রাত্রে অরক্ষিত অবস্থায় ফেলিয়া যাইব, এত বড় অকৃতজ্ঞ আমাকে ঠাহারাইবেন না। আমাদের কবি বলেন যে আমার অপকার করে সে আমার কাছে ঋণী, পরকালে সে ঋণ তাহাকে শোধ করিতে হইবে। যে আমার উপকার করে আমি তাহার কাছে ঋণী, কিন্তু কোনো কালে তাহার সে ঋণ শোধ করিতে পারিব না। বসন্ত রায় মনে মনে কহিলেন, বাহবা, লোকটা তো বড় ভালো। কিছুক্ষণ বিতর্ক করিয়া পালকি হইতে তাহার টাক বিশিষ্ট মাথাটি বাহির করিয়া কহিলেন, খাঁ সাহেব, তুমি বড় ভালো লোক। খাঁ সাহেব তৎক্ষণাৎ এক সেলাম করিলেন। এ বিষয়ে বসন্ত রায়ের সহিত খাঁ সাহেবের কিছুমাত্র মতের অনৈক্য ছিল না। বসন্ত রায় মশালের আলোকে তাহার মুখ নিরীক্ষণ করিয়া কহিলেন, তোমাকে বড় বড় ঘরের লোক বলিয়া মনে হইতেছে। পাঠান আবার সেলাম করিয়া কহিল, ক্যা তাজ্জাব, মহারাজ ঠিক ঠাহারাইয়াছেন। বসন্ত রায় কহিলেন, এখন তোমার কি করা হয়? পাঠান নিঃশ্বাস ছাড়িয়া কহিল, হুজুর, দুরবস্থায় পড়িয়াছি, এখন চাষবাস করিয়া গুজরান চালাইতে হইতেছে। কবি বলিতেছেন, হে অদৃষ্ট, তুমি যে তৃণকে তৃণ করিয়া গড়িয়াছ, ইহাতে তোমার নিষ্ঠুরতা প্রকাশ পায় না, কিন্তু তুমি যে অসৎ গাছকে অসৎ গাছ করিয়া গড়িয়া অবশেষে ঝড়ের হাতে তাহাকে তৃণের সহিত সমতল করিয়া শোয়াও, ইহাতেই আন্দাজ করিতেছি তোমার মনটা পাথরে গড়া। বসন্ত রায় নিতান্ত উল্লসিত হইয়া বলিয়া উঠিলেন, বাহবা, বাহবা, কবি কি কথাই বলিয়াছেন। সাহেব, যে দুইটি বইয়ে তাজ বলিলে ওই দুইটি লিখিয়া দিতে হইবে। পাঠান ভাবিল তাহার অদৃষ্ট সুপ্রসন্ন। বুড়া লোক বড় সরেশ, গরিবের বহুত কাজে লাগিতে পারিবে। বসন্ত রায় ভাবিলেন, আহা, এককালে যে ব্যক্তি বড় লোক ছিল, আজ তাহার এমন দুরবস্থা। চপলা লক্ষ্মীরে বড় অত্যাচার। মনে মনে তিনি কিছু কাতর হইলেন। পাঠানকে কহিলেন, তোমার যেরকম সুন্দর শরীর আছে, তাহতে তো তুমি অনায়াসে সৈন্যশ্রেণীতে নিযুক্ত হইতে পারো। পাঠান তৎক্ষণাৎ বলিয়া উঠিল, হুজুর, পারি বই কি, সেই তো আমাদের কাজ। আমার পিতা পিতামহরা সকলেই তলোয়ার হাতে করিয়া মরিয়াছেন, আমারও সেই একমাত্র স্বাদ আছে। কবি বলেন। বসন্ত রায় হাসিতে হাসিতে কহিলেন, কবি যাহাই বলুন বাপু, আমার কাজ যদি গ্রহণ করো তবে তলোয়ার হাতে করিয়া মরিবার স্বাদ মিটিতেও পারে, কিন্তু সে তলোয়ার খাপ হইতে খোলা তোমার ভাগ্যে ঘটিয়া উঠিবে না। বুড়া হইয়া পড়িয়াছি, প্রজারা সুখে স্বাচ্ছন্দ্যে আছে। ভগবান করুন আর যেন লড়াই করিবার দরকার না হয়। বয়স গিয়াছে, তলোয়ার ত্যাগ করিয়াছি, এখন তলোয়ারের পরিবর্তে আরেকজন আমার পানি গ্রহণ করিয়াছে। এই বলিয়াই পার্শ্বে শায়িত সহচরী সেতারটিকে দুই একটি ঝঙ্কার দিয়ে একবার জাগাইয়া দিলেন। পাঠান ঘাড় নাড়িয়া চোখ বুজিয়া কহিল, আহা, যাহা বলিতেছেন ঠিক বলিতেছেন। একটি বইয়েত আছে যে তলোয়ারে শত্রুকে জয় করা যায়, কিন্তু সঙ্গীতে শত্রুকে মিত্র করা যায়। বসন্ত রায় বলিয়া উঠিলেন, কি বলিলে খাঁ সাহেব? সঙ্গীতে শত্রুকে মিত্র করা যায়? কি চমৎকার! চুপ করিয়া কিছুক্ষণ ভাবিতে লাগিলেন। যতই ভাবিতে লাগিলেন ততই যেন অধিকতর অবাক হইতে লাগিলেন। কিছুক্ষণ পরে বইয়েতটির ব্যাখ্যা করিয়া বলিতে লাগিলেন, তলোয়ার যে এত বড় ভয়ানক দ্রব্য, তাহাতেও শত্রুর শত্রুতা নাশ করা যায় না। কেমন করিয়া বলিব নাশ করা যায়? রোগীকে বধ করিয়া রোগ আরোগ্য করা সে কেমনতর আরোগ্য। কিন্তু সঙ্গীত যে এমন মধুর জিনিস, তাহাতে শত্রু নাশ না করিয়াও শত্রুতা নাশ করা যায়। এ কি সাধারণ কবিত্বের কথা? বাহ, কি তারিফ! বৃদ্ধ এতদূর উত্তেজিত হইয়া উঠিলেন যে শিবিকার বাহিরে পা রেখে বসিলেন। পাঠানকে আরও কাছে আসিতে বলিলেন ও কহিলেন, তলোয়ারে শত্রুকে জয় করা যায়, কিন্তু সঙ্গীতে শত্রুকে মিত্র করা যায়। কেমন খাঁ সাহেব? আজ্ঞে হ্যাঁ হুজুর। বসন্ত রায়, তুমি একবার রায়গড়ে যাইও,
আমি যশোর হইতে ফিরে গিয়া তোমার যথাসাধ্য উপকার করিব। পাঠান উৎফুল্ল হইয়া কহিল, আপনি ইচ্ছা করলে কি না করতে পারেন। পাঠান ভাবিল, একরকম বেশ গুছাইয়া লইলাম। জিজ্ঞাসা করিল, আপনার সেতার বাজানো আসে? বসন্ত রায় কহিলেন, হ্যাঁ। ও তৎক্ষণাৎ সেতার তুলিয়া লইলেন। অঙ্গুলিতে মেজরাক আঁটিয়া বেহাগ আলাপ করিতে লাগিলেন। মাঝে মাঝে পাঠান মাথা নাড়িয়া বলিয়া উঠিল, বাহবা, খাসি। ক্রমে উত্তেজনার প্রভাবে শিবিকার মধ্যে বসিয়া থাকা বসন্ত রায়ের পক্ষে অসাধ্য হইয়া উঠিল। তিনি উঠিয়া দাঁড়াইয়া বাজাইতে লাগিলেন। মর্যাদা, গাম্ভীর্য, আত্মপর সমস্ত বিস্তৃত হইলেন ও বাজাইতে বাজাইতে অবশেষে গান ধরিলেন। ক্যাসে কাটুঙ্গি রেন সোপিয়া বিনা। গান থামিলে পাঠান কহিল, বাহ, কি চমৎকার আওয়াজ। বসন্ত রায় কহিলেন, তবে বোধহয় নিস্তব্ধ রাত্রে খোলা মাঠে সকলের আওয়াজই মিঠা লাগে, কারণ গলা অনেক সাধিয়াছি বটে, কিন্তু লোকে আমার আওয়াজের তো বড় প্রশংসা করে না। তবে কিনা বিধাতা যতগুলি রোগ দিয়াছেন তার একটি না একটি ঔষধ দিয়াছেন, তেমনি যতগুলি গলা দিয়াছেন তার একটি না একটি শ্রোতা আছেই। আমার গলাও ভালো লাগে এমন দুটি অর্বাচীনা আছে, নহিলে এদিনে সাহেব এ গলার দোকানপাট বন্ধ করিতাম। সেই দুটো আনাড়ি খরিদ্দার আছে, মাল চেনে না, তাদেরই কাছে হইতে বাহবা মিলে। অনেক দিন দুটাকে দেখি নাই, গীত গানও বন্ধ আছে, তাই ছুটিয়া চলিয়াছি। মনের সাথে গান শুনাইয়া প্রাণের বোঝা নামাইয়া বাড়ি ফিরিব। বৃদ্ধের ক্ষীণজ্যোতি চোখ দুটি স্নেহে ও আনন্দে দীপ্তিমান হইয়া উঠিল। পাঠান মনে মনে কহিল, তোমার একটি সাধ মিটিয়াছে, গান শোনানো হইয়াছে, এখন প্রাণের বোঝাটা আমিই কি নামাইব? তৌবা তৌবা, এমন কাজও করে। কাফেরকে মারিলে পুণ্য আছে বটে, কিন্তু সে পুণ্য এত উপার্জন করিয়াছি যে পরকালের বিষয়ে আর বড় ভাবনা নাই। কিন্তু ইহকালের সমস্তই যে কি প্রকার বেবন্দোবস্ত দেখিতেছি, তাহাতে এই কাফেরটাকে না মেরে যদি তার একটা বিলিবন্দেজ করিয়া লইতে পারি, তাহাতে আপত্তি দেখিতেছি না। বসন্ত রায় কিছুক্ষণ চুপ করিয়া আর থাকিতে পারিলেন না। তাহার কল্পনা উত্তেজিত হইয়া উঠিল। পাঠানের নিকটবর্তী হইয়া অতি চুপি চুপি কহিলেন, কাহাদের কথা বলিতেছিলাম সাহেব জানো? তাহারা আমার নাতি ও নাতনি। বলিতে বলিতে অধীর হইয়া উঠিলেন। ভাবিলেন, আমার অনুচরেরা কখন ফিরিয়া আসিবে। আবার সেতার লইয়া গান আরম্ভ করিলেন। একজন অশ্বারোহী পুরুষ নিকটে আসিয়া কহিল, আহ, বাঁচিলাম। দাদা মহাশয়, পথের ধারে এত রাত্রে কাহাকে গান শুনাইতেছ? আনন্দে ও বিস্ময়ে বসন্ত রায় তৎক্ষণাৎ তাহার সেতার শিবিকা উপরে রাখিয়া উদয়াদিত্যের হাত ধরিয়া নামাইলেন ও তাহাকে দৃঢ়রূপে আলিঙ্গন করিলেন। জিজ্ঞাসা করিলেন, খবর কি দাদা? দিদি ভালো আছে তো? উদয়াদিত্য কহিলেন, সমস্তই মঙ্গল। তখন বৃদ্ধ হাসিতে হাসিতে সেতার তুলিয়া লইলেন ও পা দিয়া তাল রাখিয়া মাথা নাড়িয়া গান আরম্ভ করিয়া দিলেন। বধুয়া অসময়ে কেন হে প্রকাশ, সকলই যে স্বপ্ন বলে হইতেছে বিশ্বাস। চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে, সেথায় তো আদর মিলে, এরই মধ্যে মিটিল কি প্রণয়েরই আস। এখনো তো রয়েছে রাত, এখনো হয়নি প্রভাত, এখনো এ রাধিকার ফুরায়নি তো অশ্রুপাত। চন্দ্রাবলীর কুসুম সাজ এখনই কি শুকালো আজ, চকর হে মিলালো কি সে চন্দ্রমুখের মধুর হাস। উদয়াদিত্য পাঠানের দিকে চাহিয়া বসন্ত রায়কে কানে কানে জিজ্ঞাসা করিলেন, দাদা মহাশয়, এ কাবুলি কথা হইতে জুটিল? বসন্ত রায় তাড়াতাড়ি কহিলেন, খাঁ সাহেব বড় ভালো লোক, সমজদার ব্যক্তি, আজ রাত্রি বড় আনন্দে কাটানো গিয়াছে। উদয়াদিত্যকে দেখিয়া খাঁ সাহেব মনে মনে বিশেষ চঞ্চল হইয়া পড়িয়াছিল, কি করিবে ভাবিয়া পাইতেছিল না। উদয়াদিত্য পিতামহকে জিজ্ঞাসা করিলেন, চটিতে না গিয়ে এখানে যে? পাঠান সহসা বলিয়া উঠিল, হুজুর, আশ্বাস পাই তো একটা কথা বলি, আমরা রাজা প্রতাপাদিত্যের প্রজা। মহারাজ আমাকে ও আমার ভাইকে আদেশ করেন যে আপনি যখন যশোহরের মুখে আসিবেন তখন পথে আপনাকে খুন করা হয়। বসন্ত রায় চমকিয়া কহিয়া উঠিলেন, রাম রাম রাম। উদয়াদিত্য কহিলেন, বলিয়া যাও। পাঠান, আমরা কখনো এমন কাজ করি নাই, সুতরাং আপত্তি করাতে তিনি আমাদিগকে নানা প্রকার ভয় দেখান, সুতরাং বাধ্য হইয়া এই কাজের উদ্দেশ্যে যাত্রা করিতে হইল। পথের মধ্যে আপনার সহিত সাক্ষাৎ হইল। আমার ভাই গ্রামে ডাকাত পড়িয়াছে বলিয়া কাঁদিয়া কাটিয়া আপনার অনুচরদের লইয়া গেলেন। আমার উপর এই কাজের ভার ছিল, কিন্তু মহারাজ, যদিও রাজার আদেশ, তথাপি এমন কাজে আমার কোনো মতেই প্রবৃত্তি হইল না। কারণ আমাদের কবি বলেন, রাজার আদেশে, প্রভুর আদেশে সমস্ত পৃথিবী ধ্বংস করিতে পারো, কিন্তু সাবধান, স্বর্গের এক কোণও ধ্বংস করিও না। এখন গরিব মহারাজের শরণাপন্ন হইল।
দেশে ফিরে গেলে আমার সর্বনাশ হইবে, আপনি রক্ষা না করিলে আমার আর উপায় নাই, বলিয়া জোড় হাত করিয়া দাঁড়াইল। বসন্ত রায় অবাক হইয়া দাঁড়াইয়া রইলেন। কিছুক্ষণ পরে পাঠানকে কহিলেন, তুমি একটি পত্র দিতেছি, তুমি রায়গড়ে চলিয়া যাও, আমি সেখানে ফিরিয়া গিয়া তোমার একটা সুবিধা করিয়া দিব। উদয়াদিত্য কহিলেন, দাদা মহাশয়, আবার যশোহরে যাইবে নাকি? বসন্ত রায় কহিলেন, হ্যাঁ ভাই। উদয়াদিত্য অবাক হইয়া কহিলেন, সে কি কথা? বসন্ত রায়, প্রতাপ আমার তো আর কেহ নয়, সহস্র অপরাধ করুক সে আমার নিতান্তই স্নেহভাজন, আমার নিজের কোনো হানি হইবে বলিয়া ভয় করি না। আমি তো ভাই ভবসমুদ্রের কূলে দাঁড়াইয়া, একটা ঢেউ লাগিলেই আমার সমস্ত ফুরাইল। কিন্তু এই পাপকার্য করিলে প্রতাপের ইহকালের ও পরকালের যে হানি হইত, তাহা ভাবিয়া কি আমি নিশ্চিন্ত থাকিতে পারি? তাহাকে আলিঙ্গন করিয়া একবার সমস্ত বুঝাইয়া বলি। বলিতে বলিতে বসন্ত রায়ের চোখে জল আসিল। উদয়াদিত্য দুই হস্তে চক্ষু আচ্ছাদন করিলেন। এমন সময় কোলাহল করিতে করিতে বসন্ত রায়ের অনুচরগণ ফিরিয়া আসিল। মহারাজ কোথায়, মহারাজ কোথায়? এইখানেই আছি বাপু, আর কোথায় যাইব? সকলে সমস্যারে বলিল, সে নেড়ে বেটা কোথায়? বসন্ত রায় বিব্রত হইয়া মাঝে পড়িয়া কহিলেন, হ্যাঁ হ্যাঁ বাপু, তোমরা খাঁ সাহাবকে কিছু বলিও না। প্রথম, আজ মহারাজ বড় কষ্ট পাইয়াছি, আজ সে দ্বিতীয়। তুই থাম না রে, আমি সমস্ত ভালো করিয়া গুছাইয়া বলি। সে পাঠান বেটা আমাদের বরাবর সোজা লইয়া গিয়া অবশেষে বাঁ হাতি একটা আমবাগানের মধ্যে। তৃতীয়, না রে, সেটা বাবলা বন। চতুর্থ, সেটা বাঁ হাতি নয়, সেটা ডান হাতি। দ্বিতীয়, তোর খেপা, সেটা বাঁ হাতি। চতুর্থ, তোর কথাতেই সেটা বাঁ হাতি। দ্বিতীয়, বাঁ হাতি যদি না হইবে তবে সেই পুকুরটা। উদয়াদিত্য, হ্যাঁ বাপু, সেটা বাঁ হাতি বলিয়া বোধ হইতেছে, তারপরে বলিয়া যাও। দ্বিতীয়, আজ্ঞে হ্যাঁ, সেই বাঁ হাতি আমবাগানের মধ্য দিয়া একটা মাঠে লইয়া গেল। কত চষা মাঠ, জমি, জলা, বাঁশঝাড় পার হইয়া গেলাম, কিন্তু গাঁয়ের নামগন্ধ পাইলাম না। এমনি করিয়া 3 ঘণ্টা ঘুরিয়া গাঁয়ের কাছাকাছি হইতেই সে বেটা যে কোথায় পালাইল খোঁজ পাইলাম না। প্রথম, সে বেটাকে দেখিয়ে আমার ভালো ঠেকে নাই। দ্বিতীয়, আমিও মনে করিয়াছিলাম এই রকম একটা কিছু হইবেই। তৃতীয়, যখনই দেখেছি নেড়ে তখনই আমার সন্দেহ হইয়াছে। অবশেষে সকলেই ব্যক্ত করিল যে তাহারা পূর্ব থেকেই সমস্ত বুঝিতে পারিয়াছিল। প্রতাপাদিত্য কহিলেন, দেখো দেখি মন্ত্রী, সে পাঠান দুটা এখনো আসিল না? মন্ত্রী ধীরে ধীরে কহিলেন, সেটা তো আর আমার দোষ নয় মহারাজ। প্রতাপাদিত্য বিরক্ত হইয়া কহিলেন, দোষের কথা হইতেছে না, দেরি যে হইতেছে তাহার তো একটা কারণ আছে। তুমি কি অনুমান করো তাহাই জিজ্ঞাসা করিতেছি। মন্ত্রী, শিমুলতলি এখান হইতে বিস্তর দূর, যাইতে, কাজ সমাধা করিতে ও ফিরিয়া আসিতে বিলম্ব হইবার কথা। প্রতাপাদিত্য মন্ত্রীর কথায় অসন্তুষ্ট হইলেন। তিনি চান তিনিও যাহা অনুমান করিতেছেন মন্ত্রীও তাহাই অনুমান করেন, কিন্তু মন্ত্রী সেদিক দিয়া গেলেন না। প্রতাপাদিত্য কহিলেন, উদয়াদিত্য কাল রাত্রে বাহির হইয়া গেছে? মন্ত্রী, আজ্ঞে হ্যাঁ, সে তো পূর্বেই জানাইয়াছি। পূর্বেই জানাইয়াছ? কি উপযুক্ত সময়েই জানাইয়াছ? যে সময় হোক জানাইলেই বুঝি তোমার কাজ শেষ হইল? উদয়াদিত্য তো পূর্বে এমনতর ছিল না। শ্রীপুরের জমিদারের মেয়ে বোধ করি তাহাকে কুপরামর্শ দিয়া থাকিবে, কি বোধ হয়? মন্ত্রী, কেমন করিয়া বলিব মহারাজ? প্রতাপাদিত্য বলিয়া উঠিলেন, তোমার কাছে কি আমি বেদবাক্য শুনিতে চাইতেছি? তুমি কি আন্দাজ করো তাই বলো না। মন্ত্রী, আপনি মহিষীর কাছে বধূমাতা ঠাকুরানীর কথা সমস্তই শুনিতে পান, এ বিষয়ে আপনি অনুমান করিতে পারেন, আমি কেমন করিয়া অনুমান করিব? একজন পাঠান গৃহে প্রবেশ করিল। প্রতাপাদিত্য বলিয়া উঠিলেন, কি হইল, কাজ নিকাশ করিয়াছ? পাঠান, হ্যাঁ মহারাজ, এতক্ষণে নিকাশ হয়ে গেছে। প্রতাপাদিত্য, সে কি রকম কথা, তবে তুমি জানো না? পাঠান, আজ্ঞে হ্যাঁ জানি, কাজ নিকাশ হইয়াছে তাহাতে আর ভুল নাই, তবে আমি সে সময় উপস্থিত ছিলাম না। প্রতাপাদিত্য, তবে কি করিয়া কাজ নিকাশ হইল? পাঠান, আপনার পরামর্শ মতো আমি তাহার লোকজনদের তফাত করিয়াই চলিয়া আসিতেছি, হোসেন খাঁ কাজ শেষ করিয়াছে। প্রতাপাদিত্য, যদি না করিয়া থাকে? পাঠান, মহারাজ, আমার শির জামিন রাখিলাম। আচ্ছা, ওইখানে হাজির থাকো, তোমার ভাই ফিরিয়া আসিলে পুরস্কার মিলিবে। পাঠান দূরে দ্বারের নিকট প্রহরীদের জিম্মায় দাঁড়াইয়া রহিল। প্রতাপাদিত্য অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া মন্ত্রীকে ধীরে ধীরে কহিলেন, এটা যাহাতে প্রজারা কোনো মতে না জানিতে পায় তাহার চেষ্টা করিতে হইবে। মন্ত্রী কহিলেন, মহারাজ, অসন্তুষ্ট না হন যদি তো বলি, ইহা প্রকাশ হইবেই। প্রতাপাদিত্য, কিসে তুমি জানিতে পারিলে?
ইতিপূর্বে আপনি প্রকাশ্যভাবে আপনার পিতৃব্যের প্রতি দেশ প্রকাশ করিয়াছেন। আপনার কন্যার বিবাহের সময় আপনি বসন্ত রায়কে নিমন্ত্রণ করেননি, তিনি স্বয়ং অনিমন্ত্রিত আসিয়া উপস্থিত হইয়াছিলেন। আজ আপনি সহসা বিনা কারণে তাহাকে নিমন্ত্রণ করিলেন ও পথের মধ্যে কে তাহাকে হত্যা করিল। এমন অবস্থায় প্রজারা আপনাকেই এই ঘটনাটির মূল বলিয়া জানিবে। প্রতাপাদিত্য রুষ্ট হইয়া কহিলেন, তোমার ভাব আমি কিছুই বুঝিতে পারি না মন্ত্রী। এই কথাটা প্রকাশ হইলেই যেন তুমি খুশি হও, আমার নিন্দা রটিলেই যেন তোমার মনস্কামনা পূর্ণ হয়। নহিলে দিন রাত্রি তুমি কেন বলিতেছ যে কথাটা প্রকাশ হইবেই? প্রকাশ হইবার আমি তো কোনো কারণ দেখিতেছি না। বোধ করি আর কিছুতেই সংবাদটা রাষ্ট্র না হইলে তুমি নিজে গিয়া দাঁড়ে দাঁড়ে প্রকাশ করিয়া বেড়াইবে। মন্ত্রী কহিলেন, মহারাজ মার্জনা করিবেন, আপনি আমার অপেক্ষা সকল বিষয়েই অনেক ভালো বুঝেন। আপনাকে মন্ত্রণা দেওয়া আমাদের মতো ক্ষুদ্র বুদ্ধির লোকের পক্ষে অত্যন্ত স্পর্ধার বিষয়। তবে আপনি নাকি আমাকে বেছে মন্ত্রী রাখিয়াছেন, এই সাহসে ক্ষুদ্র বুদ্ধিতে যাহা মনে হয় আপনাকে মাঝে মাঝে বলিয়া থাকি। মন্ত্রণায় রুষ্ট হন যদি, তবে এই দাসকে এই কার্যভার হইতে অব্যাহতি দিন। প্রতাপাদিত্য সিধা হইলেন। মাঝে মাঝে মন্ত্রী যখন তাকে দুই একটা শক্ত কথা শোনাইয়া দেন, তখন প্রতাপাদিত্য মনে মনে সন্তুষ্ট হন। প্রতাপাদিত্য কহিলেন, আমি বিবেচনা করিতেছি ওই পাঠান দুটাকে মারিয়া ফেলিলে এই বিষয়ে আর কোনো ভয়ের কারণ থাকিবে না। মন্ত্রী কহিলেন, একটা খুন চাপিয়া রাখাই দায়, 3টে খুন সামলানো অসম্ভব, প্রজারা জানিতে পারিবেই। মন্ত্রী বরাবর নিজের কথা বজায় রাখিলেন। প্রতাপাদিত্য বলিয়া উঠিলেন, তবে তো আমি ভয়ে সারা হইলাম, প্রজারা জানিতে পারিবে। যশোহর রায়গড় নয়, এখানে প্রজাদের রাজত্ব নাই, এখানে রাজা ছাড়া আর বাকি সকলেই রাজা নয়। অতএব আমাকে প্রজার ভয় দেখাইও না। যদি কোনো প্রজা এ বিষয়ে আমার বিরুদ্ধে কোনো কথা কহে, তবে তাহার জিভ হাত তপ্ত লৌহ দিয়া পুড়াইব। মন্ত্রী মনে মনে হাসিলেন, মনে মনে কহিলেন, প্রজার জিহ্বাকে এত ভয়, তথাপি মনকে প্রবোধন দিতে হয় যে কোনো প্রজাকে ডরাই না। প্রতাপাদিত্য, সাধ্য শান্তি শেষ করিয়া লোকজন লইয়া একবার রায়গড়ে যাইতে হইবে। আমার ছাড়া সেখানকার সিংহাসনের উত্তরাধিকারী আর তো কাউকে দেখিতেছি না। বৃদ্ধ বসন্ত রায় ধীরে ধীরে গৃহমধ্যে প্রবেশ করিলেন। প্রতাপাদিত্য চমকিয়া পিছু হটিয়া গেলেন। সহসা তাহার মনে হইল বুঝি উপদেবতা। অবাক হইয়া একটি কথাও বলিতে পারিলেন না। বসন্ত রায় নিকটে গিয়া তাহার গায়ে হাত বুলাইয়া মৃদু স্বরে কহিলেন, প্রতাপ, আমাকে কিসের ভয় প্রতাপ? আমি তোমার পিতৃব্য, তাহাতেও যদি বিশ্বাস না হয় আমি বৃদ্ধ, তোমার অনিষ্ট করিতে পারি এমন শক্তি আমার নাই। প্রতাপাদিত্যের চৈতন্য হইয়াছে, কিন্তু কথা বানাইয়া বলিতে তিনি নিতান্ত অপটু। নিরুত্তর হইয়া অবাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। পিতৃব্যকে প্রণাম করা পর্যন্ত হইল না। বসন্ত রায় আবার ধীরে ধীরে কহিলেন, প্রতাপ, একটা যাহা হোক কথা কও। যদি দৈবাক্ত এমন একটা আজ করিয়া থাকো যাহাতে আমাকে দেখিয়া তোমার লজ্জা ও সংকোচ উপস্থিত হয়, তবে তাহার জন্য ভাবিও না, আমি কোনো কথা উত্থাপন করিব না। এসো বৎস, দুইজনে একবার কোলাকুলি করি। আজ অনেক দিনের পর দেখা হইয়াছে, আর তো অধিক দিন দেখা হইবে না। এতক্ষণের পর প্রতাপাদিত্য প্রণাম করিলেন ও উঠিয়া পিতৃব্যের সহিত কোলাকুলি করিলেন। ইতিমধ্যে মন্ত্রী আস্তে আস্তে গৃহ হইতে বাহির হইয়া গেছেন। বসন্ত রায় ঈষৎ কোমল হাস্য হাসিয়া প্রতাপাদিত্যের গায়ে হাত দিয়া কহিলেন, বসন্ত রায় অনেক দিন বাঁচিয়া আছে না প্রতাপ, সময় হইয়া আসিয়াছে, এখনও যে কেন ডাক পড়িল না বিধাতা জানেন, কিন্তু আর অধিক বিলম্ব নাই। বসন্ত রায় কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন। প্রতাপাদিত্য কোনো উত্তর করিলেন না। বসন্ত রায় আবার কহিলেন, তবে স্পষ্ট করিয়া সমস্ত বলি, তুমি যে আমাকে ছুরি তুলিয়াছ, তাহাতে আমাকে ছুরির অপেক্ষা অধিক বাজিয়াছে। বলিতে বলিতে তাহার চক্ষে জল আসিল। কিন্তু আমি কিছুমাত্র রাগ করি নাই। আমি কেবল তোমাকে দুটি কথা বলি, আমাকে বধ করিও না প্রতাপ, তাহাতে তোমার ইহকাল পরকালের ভালো হইবে না। এতদিন পর্যন্ত যদি আমার মৃত্যুর জন্য অপেক্ষা করিতে পারিলে, তবে আর 2টা দিন পারিবে না, এইটুকুর জন্য পাপের ভাগী হইবে। বসন্ত রায় দেখিলেন প্রতাপাদিত্য কোনো উত্তর দিলেন না, দোষ অস্বীকার করিলেন না, বা অনুতাপের কথা কহিলেন না। তৎক্ষণাৎ তিনি অন্য কথা পাড়িলেন, কহিলেন, প্রতাপ, একবার রায়গড়ে চলো, অনেক দিন সেখানে যাও নাই, অনেক পরিবর্তন দেখিবে। সৈন্যেরা এখন তলোয়ার ছাড়িয়া লাঙল ধরিয়াছে, যেখানে সৈন্যদের বাসস্থান ছিল সেখানে অতিথিশালা। এমন সময় প্রতাপাদিত্য দূর হইতে দেখিলেন পাঠানটা পালাইবার উদ্যোগ করিতেছে, আর থাকিতে পারিলেন না। মনের মধ্যে যে নিরুদ্ধ রোষ ফুটিতেছিল, তাহা অগ্নি উৎসের ন্যায় উচ্ছ্বসিত হইয়া উঠিল। বজ্রস্বরে বলিয়া উঠিলেন, খবরদার উহাকে ছাড়িস না, পাকড়া করিয়া রাখ। বলিয়া ঘর হইতে দ্রুতপদে বাহির হইয়া গেলেন। রাজা মন্ত্রীকে ডাকাইয়া কহিলেন,
রাজকার্যে তোমার অত্যন্ত অমনোযোগ লক্ষিত হইতেছে। মন্ত্রী আস্তে আস্তে কহিলেন, মহারাজ, এ বিষয়ে আমার কোনো দোষ নাই। প্রতাপাদিত্য তারস্বরে বলিয়া উঠিলেন, আমি কি কোনো বিষয়ের উল্লেখ করিতেছি? আমি বলিতেছি রাজকার্যে তোমার অত্যন্ত অমনোযোগ লক্ষিত হইতেছে। সেদিন তোমার কাছে এক চিঠি রাখিতে দিলাম, তুমি হারাইয়া ফেলিলে। 1.5 মাস পূর্বে এইরূপ একটা ঘটিয়াছিল বটে, কিন্তু তখন মহারাজ মন্ত্রীকে একটি কথাও বলেন নাই। আর একদিন উমেশ রায়ের নিকট তোমাকে যাইতে আদেশ করিলাম, তুমি লোক পাঠাইয়া কাজ সারিলে। চুপ করো, দোষ কাটাইবার জন্য মিছামিছি চেষ্টা করিও না। যাহা হোক, তোমাকে জানাইয়া রাখিলাম, রাজকার্যে তুমি কিছুমাত্র মনোযোগ দিতেছ না। রাজা প্রহরীদের ডাকাইলেন। পূর্বে রাত্রির প্রহরীদের বেতন কাটিয়াছিলেন, এখন তাহাদের প্রতি কারাবাসের আদেশ হইল। অন্তঃপুরে গিয়া মহিষীকে ডাকাইয়া কহিলেন, মহিষী, রাজ পরিবারের মধ্যে অত্যন্ত বিশৃঙ্খলা দেখিতেছি। উদয়াদিত্য পূর্বে তো এমন ছিল না, এখন সে যখন তখন বাহির হইয়া যায়, প্রজাদের কাজে যোগ দেয়, আমাদের বিরুদ্ধাচারণ করে। এ সকলের অর্থ কি? মহিষী ভীতা হইয়া কহিলেন, মহারাজ, এ সমস্ত অনর্থের মূল ওই বড় বউ। বাছা আমার তো আগে এমন ছিল না। যেদিন হইতে শ্রীপুরের ঘরে তার বিয়ে হইল, সেই দিন হইতে উদয় কেমন যে হইল কিছু বুঝিতে পারিতেছি না। মহারাজ সুরমাকে শাসনে রাখিতে আদেশ করিয়া বাহিরে গেলেন। মহিষী উদয়াদিত্যকে ডাকাইয়া পাঠাইলেন। উদয়াদিত্য আসিলে তাহার মুখের দিকে চাহিয়া কহিলেন, আহা, বাছা আমার রোগা কালো হইয়া গিয়াছে। বিয়ের আগে বাছার রং কেমন ছিল, যেন তপ্ত সোনার মতো। তোর এমন দশা কে করিল? বাবা, বড় বউ তোকে যা বলে তা শুনিস না, তার কথা শুনিয়াই তোর এমন দশা হইয়াছে। সুরমা ঘোমটা দিয়া চুপ করিয়া একপাশে দাঁড়িয়াছিল। মহিষী বলিতে লাগিলেন, ওর ছোট বংশের জন্ম, ও কি তোর যোগ্য? ও কি তোকে পরামর্শ দিতে জানে? আমি যথার্থ কথা বলিতেছি, ও কখনো তোকে ভালো পরামর্শ দেয় না। তোর মন্দ হইলেই যেন ও বাঁচে। এমন রাক্ষসীর সঙ্গেও মহারাজ তোর বিবাহ দিয়াছিলেন। মহিষী অশ্রু বর্ষণ করিতে আরম্ভ করিলেন। উদয়াদিত্যের প্রশান্ত ললাটে ঘর্মবিন্দু দেখা দিল। তাহার মনের অধীরতা পাছে প্রকাশ হইয়া পড়ে, এই নিমিত্তে তাহার আয়ত নেত্র অন্যদিকে থিরাইলেন। একজন পুরানো বৃদ্ধা দাসী বসিয়াছিল, সে হাত নাড়িয়া বলিয়া উঠিল, শ্রীপুরের মেয়েরা জাদু জানে, নিশ্চয় বাছাকে ঔষধ করিয়াছে। এই বলিয়া উঠিয়া উদয়াদিত্যের কাছে গিয়া বলিল, বাবা, ও তোমাকে ঔষধ করিয়াছে। ওই যে মেয়েটি দেখিতেছ, উনি সামান্য মেয়ে নন, শ্রীপুরের ঘরের মেয়ে। ওরা ডাইনি। আহা, বাছার শরীরে আর কিছু রাখিল না। এই বলিয়া সে সুরমার দিকে তীরের মতো এক কটাক্ষ বর্ষণ করিল। ও আঁচল দিয়া 2 হস্তে 2 শুষ্ক চক্ষু রগড়াইয়া লাল করিয়া তুলিল। তাহা দেখিয়া আবার মহিষীর দুঃখ একেবারে উথলিয়া উঠিল। অন্তঃপুরে বৃদ্ধাদের মধ্যে ক্রন্দনের সংক্রামকতা ব্যাপ্ত হইয়া পড়িল। কাঁদিবার অভিপ্রায়ে সকলে রানীর ঘরে আসিয়া সমবেত হইল। উদয়াদিত্য করুণ নেত্রে একবার সুরমার দিকে চাহিলেন। ঘোমটার মধ্য হইতে সুরমা তাহা দেখিতে পাইল। ও চোখ মুছিয়া একটি কথা না কহিয়া ধীরে ধীরে ঘরে চলিয়া গেল। সন্ধ্যাবেলায় মহিষী প্রতাপাদিত্যকে কহিলেন, আজ উদয়কে সমস্ত বুঝাইয়া বলিলাম, বাছা আমার তেমন নহে, বুঝাইয়া বলিলে বোঝে। আজ তাহার চোখ ফুটিয়াছে।